সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিন আয়োজন সংবাদ বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছি আমি ইমরুল কায়েস। আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন দৈনিক আমার দেশের ডেপুটি এডিটর সুলতান মাহমুদ। মিস্টার সুলতান মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটিতে আমরা প্রতিদিন প্রকাশিত সংবাদপত্রের বিভিন্ন সংবাদ নিয়ে, সংবাদ শিরোনাম নিয়ে এবং গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আলোচনা করে থাকি। আমি আলোচনা যাওয়ার আগে চলুন দেখে আসি আজকের প্রকাশিত সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। আমি প্রথমে জানাচ্ছি দৈনিক প্রথম আলোর শিরোনাম। পণ্য পরিবহনে খরচ বাড়ছে, তেলের মূল্যবৃদ্ধির প্রভাব। এ মাসে দুবার বাড়ল এলপিজির দাম। বৈঠক নিয়ে অনিশ্চয়তা কাটেনি, তবে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান, ইরান, যুক্তরাষ্ট্র। কিট সংকটে হাম পরীক্ষা কম হচ্ছে, শনাক্তও কম। আমার দেশ। ইসলামী ব্যাংক দখলে এস আলমের শোডাউন। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এস আলম প্রতিনিধিদের সমাবেশ। এস আলমকে গ্রেপ্তারের দাবি আমানতকারীদের। মন্ত্রীদের দাবি, দাম বেড়েছে সামান্যই, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ বিরোধী দলের। গণপরিবহনে ভাড়া বাড়িয়েছে মালিকরা, সিদ্ধান্ত আজ মন্ত্রণালয়ের। সমকালের শিরোনাম। পণ্য পরিবহনে যাতায়াতে খরচ বাড়ছে, আইএমএফের যেসব শর্তে রাজি হচ্ছে না সরকার। আইসিইউর সিরিয়াল যখন এলো, গৌরী তখন শ্মশানে। যুগান্তরের শিরোনাম। জনজীবনে বড় ধাক্কা, বিপর্যস্ত অর্থনীতি, বাড়ল জ্বালানি তেলের দাম। পাল্টাপাল্টি হুমকির মাঝে আশার আলো, আজ পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম। চুক্তির আশা ট্রাম্পের, দ্বিতীয় দফার আলোচনা প্রত্যাখ্যান ইরানের। অযৌক্তিক দাবি মানবে না, হামলার জবাব দিতে প্রস্তুত তেহরান। জীবনযাত্রা ব্যয় বাড়াচ্ছে জ্বালানির মূল্য বৃদ্ধি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। চিকিৎসা মেলে বাগানে, ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে স্বাস্থ্য সেবা। দাম বাড়লেও কমেনি ভোগান্তি, জ্বালানি তেলে পাম্পের বাইরে দীর্ঘ লাইন। দৈনিক ইনকিলাবের শিরোনাম। এত জ্বালানি যায় কোথায়, পেট্রোল অকটেনের দাম নিয়ে জামায়াতের সস্তা রাজনীতি। কৃষিতে সেচ সুবিধা বাড়াতে বর্ষা আসার আগেই খাল খননের নির্দেশ তারেক রহমানের। কালের কণ্ঠে শিরোনাম। অর্থ কষ্টে সরকার, সরকারের তহবিলে টান। তেলের দাম বাড়লেও পাম্পে কমেনি ভিড়, দীর্ঘ অপেক্ষা। নয়া দিগন্ত। জ্বালানি নিয়ে সংসদে উত্তাপ, এলপিজির আগুনে দগ্ধ জনজীবন, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রক্রিয়া শুরু। কালবেলার শিরোনাম। চোখ রাঙাচ্ছে তাপমাত্রা, বিস্ফোরা লোডশেডিং। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি বাড়াবে খরচের চাপ। দেশ রূপান্তরের শিরোনাম। তেলের ধাক্কা রানা খাতে, সরকার বলছে সংকট নেই, অন্যদের প্রশ্ন লাইন কেন। মানব জমিনের শিরোনাম। জ্বালানির চাপ জনজীবনে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তে উদ্বেগ। বণিক বার্তার শিরোনাম। বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বিপর্যস্ত হতে পারে মোবাইল নেটওয়ার্ক। জ্বালানি বাণিজ্যের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় অবস্থান শক্তিশালী করছে রাশিয়া, মধ্যপ্রাচ্য সংঘাত। দি ডেইলি স্টার। ফুয়েল প্রাইস হাইক লেস বেয়ার স্ট্রেস অন ইকোনমি। আর একটা শিরোনাম। ইউএস ডেলিগেশন টু গো টু পাকিস্তান ফর ইরান টক্স। ডেইলি অবজারভারের শিরোনাম। ফুয়েল প্রাইস হাইক হাইটেন্স ইকোনমিক স্ট্রেইন। আরেকটি শিরোনাম। ফুয়েল প্রাইসেস রেজ টু অ্যাডজাস্ট উইথ গ্লোবাল মার্কেটস, এনার্জি মিনিস্টার। এবং সবশেষ আমার হাতে নিউজ পত্রিকা, এটি শিরোনাম। ফুয়েল প্রাইস হাইক শুটস আপ ফেয়ার্স কমোডিটি প্রাইসেস। আর একটি শিরোনাম। প্রাইস হাইক ব্রিংস নো রেসপাইট ফ্রম ফুয়েল কনজিউমার সাফারিংস। সুলতান মাহমুদ, আমরা সবগুলো পত্রিকার শিরোনাম দেখলাম। মোটামুটি সবগুলো পত্রিকাতে হেডলাইন করেছে জ্বালানি মূল্যের যে বাড়ানো হয়েছে এবং জ্বালানি মূল্যের যে প্রভাব পড়ছে জনজীবনে, এবং এর ফলে পরিবহনের ভাড়া বাড়ানোর হচ্ছে আজকে সিদ্ধান্ত নেবে, বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া চলছে। অর্থাৎ সব কিছুর দামই কিন্তু এখন বাড়ানোর প্রক্রিয়া চলছে। পণ্য পরিবহনের যে দাম সেটিও বাড়ানো হচ্ছে। সব কিছু কিন্তু জনজীবনের উপর একটা ইম্প্যাক্ট ফেলছে। এই বিষয়টা আসলে মানে কেমন হলো সরকার এই মুহূর্তে যে বলা হচ্ছে যে বিশ্ববাজারে তেলের দাম কমছে আর সেখানে এখানে বাড়ানো হচ্ছে? ধন্যবাদ। প্রথম আমি আপনার শেষ কথা দিয়ে শুরু করি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে। আমি ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, সেটি শুরু হবার আগের দিন বিশ্ববাজারে তেলের প্রতি ব্যারেলের দাম ছিল $70। সেটি যুদ্ধকালীন সময়ে সেটি গিয়ে দাঁড়ালো $118। সেখান থেকে যখন যুদ্ধবিরতির ঘোষণা এলো,
তখন সেটি নেমে দাঁড়ালো $92। এবং এই যুদ্ধবিরতির ঘোষণা কতটা কার্যকর হতে পারে বা আদৌ যুদ্ধবিরতি হচ্ছে কিনা বা যুদ্ধ থেমে যাচ্ছে কিনা সেটি আপনি শিরোনাম পড়ছিলেন, সেখান থেকেই কিন্তু স্পষ্ট যে আসলেই যুদ্ধটা কি থেমে যাচ্ছে কিনা। এটি একটি সাময়িক সময়ের জন্য, সাময়িক ক্ষণের জন্য এই যুদ্ধবিরতিটা, এরই মধ্যে যেটা কমেছে। কিন্তু $70 আর $92, $92 মধ্যে পার্থক্য কত? $22। এটি তো বেড়েছে এখন পর্যন্ত। তো তাহলে আন্তর্জাতিক বাজারে আপনি যে বক্তব্যটি দিচ্ছেন যে বিশ্ব বাজারে কমলেও অভ্যন্তরীণ বাজারে বেড়েছে, সেটি হলো পার্লামেন্টে বিরোধী দলের বক্তব্য। জি, আমি সেটাই বলছি, এটা আমার পার্লামেন্টে বিরোধী দলের বক্তব্য যে বিশ্ববাজারে কমলে। আপনি দেখবেন যে এই বিরোধী দলই কিন্তু পার্লামেন্টে এতদিন কথা বলেছে তেলের দাম বাড়িয়ে হলেও এই জনদুর্ভোগ বা সরবরাহটা বাড়ানো হোক। আমরা আমাদের দেশের কিছু সংখ্যক সমালোচক তারা সব সময় যে সরকার যখন যেভাবে থাকুক না কেন তারা সব পাতে থাকে, দুধের পাতেও থাকে, নুনের পাতেও তারা থাকে। সরকার যেদিকে যাবে তার উল্টো পথে তাদেরকে কথা বলতেই লাগবে, মানে সমালোচনা করার জন্য সমালোচনা। এই জায়গাটি কিন্তু আমরা হরহামেশা দেখে এসেছি, অতীতে যেভাবে দেখেছি। নতুন একটি সরকার দায়িত্ব নেবার পর তারা কিন্তু আবার জেঁকে বসেছে। এবং পার্লামেন্টে যারা বিরোধী দল, একটি সরকারের 5 বছরের মেয়াদের যে সরকারটি দায়িত্ব নিয়েছে এবং মোর দ্যান 2/3 মেজরিটি নিয়ে যে সরকার গঠন করলো, সেই সরকারের একটি মাস যেতে না যেতেই, ইভেন দ্যাট যদি আপনি বলেন পার্লামেন্টের প্রথম দিন থেকেই যে অসহিষ্ণু আচরণ আমরা বিরোধী দলের দেখছি, সেটি কিন্তু নির্বাচনের আগ পর্যন্ত বা জুলাই বিপ্লব ঘটনা পর্যন্ত প্রেক্ষাপট ভিন্ন ছিল। ততদিন ছিল আমরা একসাথে কাজ করব। মানুষের প্রত্যাশা ছিল যে দলই সরকারে যাক না কেন, এই যে যারা আওয়ামী লীগকে বা তথাকথিত স্বৈরাচার, যাদেরকে পতিত সরকার বলা হচ্ছে, যাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে সবাই মিলে একসাথে, তারা অন্ততপক্ষে ভবিষ্যতে সরকারটা একসাথে চালাবে, সহিষ্ণু থাকবে, একে অপরের সহায়ক হবে। কিন্তু আমরা দেখলাম জুলাই সনদ নিয়ে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে, সেটি তো আছেই। জুলাই সনদের বিতর্কটা আপনি বিরোধী দল বলছে, পার্লামেন্টে যারা এখন বিরোধী দলে আছে তারা বলছে জুলাই সনদ বাস্তবায়ন করছে না। সরকার প্রধান সরাসরি বলছে যে আমরা যে জুলাই সনদ সই করেছি সেই জুলাই সনদের প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা পালন করব, নোট অফ ডিসেন্ট। কিন্তু এইখানটাতে যে ফারাকটা আছে, আমি বরাবর বলে থাকি সরকারের পক্ষ থেকে তারা যে স্বাক্ষর যেটি করেছে বিএনপি আর যেটি জুলাই সনদে এলো, সেটির মধ্যে ফারাক কোথায় সেটি বলে দেওয়া দরকার। আমি জ্বালানি তেলের জায়গাটাতেই আসছি আবার আপনার, সেটি হলো এই যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হলো, সরকার, নতুন সরকার এসে তাৎক্ষণিকভাবে আপনি দেখবেন সরকার দায়িত্ব নেওয়ার পর 28 ফেব্রুয়ারি থেকে সম্ভবত যুদ্ধ শুরু হলো। এবং তখনকার সরকারের যে মোটিভ আমরা যেটা দেখতে পেলাম বা বুঝতে পারলাম তখনকার, যে সরকার এসেই যাতে জনগণের উপর একটি বোঝা চাপিয়ে না দেয়া যায়, মনে করা হচ্ছিল খুব অল্প সময়ের মধ্যে ইসরায়েল, আমেরিকার সাথে ইরানের একটি সমঝোতা হবে। ট্রাম্পের যে ক্ষণে ক্ষণে বাকবদল তার বক্তব্যের বা তার অবস্থানের, এ কারণেও কিন্তু মানুষ দ্বিধাগ্রস্ত হয়ে গেছে এবং কেউ বুঝতে পারছে না আসলে কোথায় গিয়ে ঠেকছে। এখন বর্তমান প্রেক্ষাপটেও আপনি যদি দেখেন যে একদিকে বলছে যুদ্ধ যে আলোচনা পাকিস্তানের মধ্যস্থতায়, সেখানে তারা আজকে রওনা হয়েছে সেই আলোচনা অনুষ্ঠানের উদ্দেশ্যে, অথচ ইরানের বন্দর ঘিরে রেখেছে। মানে এই যে দ্বৈত অবস্থান, সে কারণে এই যে জ্বালানি তেলের যে সংকটটি, এটি দীর্ঘায়িত কত হবে সেটি মানুষ আগে বুঝতে পারে নাই, যে কারণে সরকারের পক্ষ থেকে সরকার একটি সহিষ্ণু অবস্থার মধ্যে আমরা দেখেছি সরকারের বক্তব্যগুলো। এবং সরকার আরেকটি কাজ করেছে, এটি কেন করেছে সরকার আমি জানি না, তবে আমার যেটি মনে হচ্ছে যে তেলের যে সংকট
হতে পারে বা হচ্ছে, এটি কিন্তু বাস্তবতা। সরকার সেই জায়গা থেকে সরে গিয়ে মানুষকে বারবার একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে, জ্বালানি তেলের কোনো সংকট নাই, এই বার্তাটি দিয়েছে। এরপরও আমরা কিন্তু দেখলাম এই বার্তার পরেও মজুতদারি বিভিন্ন জায়গায় কালোবাজারি কিন্তু আমরা দেখলাম। কিন্তু সেটা দেখার দায়িত্ব তো সরকারের। এই যে মজুতদারি, কালোবাজারি, সিন্ডিকেট বিভিন্ন জায়গায় করে রাখা হচ্ছে, দাম বাড়ানো হচ্ছে, দীর্ঘ লাইন এখনো যাচ্ছে না, এই সব কিছু আসলে দায়িত্ব তো সবশেষ একেবারেই ঠিক বলেছেন, সরকারের উপরে বর্তায়। আপনাকে দেখতে লাগবে 17-18 বছরের যে অচালায়তন, দুর্নীতি, অনাচার, অবিচার এবং জেকে বসা, তারা কি সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের কি সেখান থেকে নির্মূল করতে পেরেছেন? সরকার পেরেছে না অন্তর্বর্তীকালীন সরকার পেরেছে? সরকার যে পথেই হাঁটুক না কেন সেখানে কিছু ব্যারিয়ার তো আছে। আর একটি নতুন সরকার, আমরা সাধারণত বলে থাকি যে হানিমুন পিরিয়ড এখনো কাটে নাই, কমাস গেছে, 2 মাস গেছে, সরকারকে তো আপনাকে সময় দিতে লাগবে। এত বড় একটি ডিজাস্টার, এত মানুষের প্রাণহানি, তার মধ্য দিয়ে একটি ইন্টারিম সরকার 2 বছরে 1.5 বছরে ডক্টর ইউনূসের সরকারের 1.5 বছর ছিল হাজার হাজার দাবিনামার সরকার, বাস্তবায়নের দাবিতে যে মিছিল মিটিংয়ের সরকার, তারাও কি সেইভাবে কাজ করতে পেরেছে? পারেনি। এখন একটি নির্বাচিত সরকার এসছে, তাকে সময় দিতে লাগবে। আমরা সাধারণ নাগরিক হিসেবে আমরা আশা করেছিলাম যে পার্লামেন্টে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যে সমস্যাগুলো নাগরিকদের জন্যই যদি তারা রাজনীতি করে থাকে, নাগরিক সমস্যাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবে বিরোধী দল এবং সরকার। কিন্তু আমরা দেখছি কি, আপনি যেটি বললেন যে জুলাই সনদ ইস্যুতে, এই বিরোধী দলের কাজ কি শুধুমাত্র জুলাই সনদ নিয়েই কথা বলা? ডে টু ডে যে প্রবলেম, দেশে ক্রাইসিস তৈরি হচ্ছে, বৈশ্বিক যে পরিস্থিতির কারণে বাংলাদেশ একটা হোঁচট খাচ্ছে, বা বাংলাদেশের অর্থনীতি সব কিছু একটি অভিঘাতের মুখোমুখি হয়েছে, সেখানে কি বিরোধী দলের দায়িত্ব বা ভূমিকা কি নেই? থাকা উচিত ছিল না? আমরা সেটি দেখছি না এই জায়গাগুলোতে। এবং এই যে জ্বালানি তেলের যে ভোগান্তি, আপনি যেটি দাম বাড়ছেন, একটা পর্যায়ে এসে সরকার বারবার বলছিল যে দাম বাড়াবো না। আমি এই জায়গাটা সমালোচনা করতে চাই সরকারের। কে বলেছে আপনি দাম বাড়িয়েন না? এবং বাড়াবো না বলার পরে কে বলেছে আপনাকে যে আপনি দাম বাড়িয়েন না? আপনি বলেন দাম বাড়াবো না। আপনি বারবার বললেন সরকারের পক্ষ থেকে আমরা দাম বাড়াবো না, মন্ত্রী বাহাদুররা বারবার বললেন, উপদেষ্টারা বারবার বললেন আমরা দাম বাড়াবো না। বাড়াবেন না যেহেতু বললেন, আবার এসে কেন বাড়ালেন? এবং এতে কি এই দ্বৈত অবস্থানটা কেন? মজুতদারিরা কি এতে উৎসাহিত হয় না যে দাম বাড়ানো? ওরা তো দেখলো দিন শেষে ওরা যে, এবং ওই কথাটাই এস্টাবলিশড হচ্ছে, যারা মজুত করেছে তারা কিন্তু এখন বেশি দামে জ্বালানি বিক্রি করবে। এখন এইখানে প্রশ্ন আছে, যদি কোনো বিপিসির কোনো এজেন্ট বা আপনার পেট্রোল পাম্প ওনার্স যারা, তাদের কাছে বাড়তি জ্বালানি থেকে থাকে পাম্পে, তারা কিন্তু বেশি দামে বিক্রি যদি করে, এই দাম সমন্বয়ের পর একটি ধারণা থেকে যায় যে আমার স্বাভাবিকভাবে যে আমার গুদামে যত চাল আছে আমি সেই চাল এখন বেশি দামে বিক্রি করতে পারবো। কিন্তু জ্বালানি তেলের ক্ষেত্রে কিন্তু ভিন্ন বিষয়, এটি জানতে লাগবে। কারণ জ্বালানি তেল পাম্প থেকে যখনই আপনার যত মজুদি থাকুক না কেন, আপনি সমন্বয় করার পর যে দামে বিক্রি করবেন, ওই বাড়তি দাম কিন্তু বিপিসিকে দিতে হবে। শুধুমাত্র আপনি এজেন্ট হিসেবে বা পেট্রোল পাম্পের মালিক হিসাবে যে 5% কমিশন, সেই কমিশনের বাইরে যত দামেই আপনি বিক্রি করবেন সেই টাকাটা কিন্তু বিপিসিকে দিতে হবে। এটা কিন্তু খুচরা পর্যায়ে কিছু মজুতদারি আছে, খুচরা পর্যায়ে আপনি সেটির পরিমাণ কত বলেন? আমাদের পার ডে আমরা কত কনজিউম করি আর মজুদ কতটা আছে? কোনো অবস্থাতেই এটি গ্রহণযোগ্য না মজুদদের। এটা আমরা দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে গাড়িতে বা বিভিন্নভাবে নিয়ে সেটি পাইপ দিয়ে আবার অন্যভাবে সেই ঘটনা যে একেবারে ঘটছে না তা না। এবং আমরা এই যে দীর্ঘ সারি দেখলাম, এখানটাতেও তো ফেব্রিকেটেড ইস্যু আছে। আপনি দেখবেন যে আমি গতকালকেই দেখছিলাম, কয়েকটি সোশ্যাল মিডিয়াতেই দেখছিলাম যে বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, এর মধ্যে কয়েকজনকে চেক করা হলো, দেখা গেল তার ট্যাঙ্কি কিন্তু ফুল, তার তেল দরকার নাই, সে লাইনটাকে দীর্ঘ করেছে। এটি হলো পরিকল্পিত, সরকারকে বিপাকে বিব্রত করবার জন্য, এই লাইনের দীর্ঘ সারি দেখানোর জন্য, যারা সরকারের ভিন্ন মত বা ভিন্ন পক্ষে আছে, অপোজিটে আছে। শীর্ষ নেতৃত্ব বাদে সবাই তো দেশেই রয়ে গেছে এবং তারা তো আসলে এই সিন্ডিকেটটা তো আছেই। আপনি সরকারের বাইরে পতিত
যে গোষ্ঠী তারা রয়ে গেছে, এবং এখন নতুন সরকারকে যারা হেয় প্রতিপন্ন করতে চায় বা শুরুতেই ব্যর্থ করবার একটি প্রয়াস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটি বাংলাদেশের মানুষ কোনোভাবে কামনা করে না, যদি জনগণের জন্য রাজনীতির কথা বলেন। এখন এই তেলের মূল্য বৃদ্ধির ফলে কত বেড়েছে? গড়ে আপনি সবগুলো কেরোসিন, ডিজেল, পেট্রোল, অকটেন মিলে আপনি 15 থেকে 20 টাকা পর্যন্ত লিটারে বেড়েছে, গড় বেড়েছে 16%। এই 16% বৃদ্ধির প্রভাব অবশ্যই জনজীবনে পড়বে, কারণ এই জ্বালানি দিয়ে আপনার কৃষকের সেচ যদি হয়, আপনার মাড়াই যদি হয়, আপনার প্রোডাকশন যদি হয়, প্রত্যেকটি স্তরে এবং পরিবহন পর্যন্ত ভোক্তা পর্যায়ে এর প্রভাবটা অবশ্যই পড়বে। চালের বাজারে পড়বে, কারণ এক ট্রাক খাতুনগঞ্জ থেকে একটি ট্রাক যেটি 18,000 টাকায় ঢাকায় আসতো ভাড়া, সেটি 30,000 টাকা হয়েছে ভাড়া বাড়ানোর আগেই। আবার যেটি কুষ্টিয়া থেকে চালের মোকাম, বড় মোকাম, যেটি ওখান থেকে আসতো 18,000 টাকা, 15 থেকে 16,000 টাকায়, সেটিও 22-25,000 টাকা হয়েছে ভাড়া। এই ভাড়া বাড়ানোর আগেই, এখন দাম বাড়ানোর আগে, এখন দাম সমন্বয় করে এখন বলা হচ্ছে যদি সরবরাহ বাড়ানো হয় তাহলে ওই সময়টাতে যেহেতু সংকট ছিল সেই কারণে দামটা বেড়েছিল, ভাড়া বেড়েছিল। এখন গতকালকে এই যে যারা ট্রাক মালিক বা যারা এই অ্যাসোসিয়েশন চালায় তারা বলছে, যেহেতু গত মধ্যরাত থেকে কিন্তু আপনি দেখবেন তেলের সরবরাহ বাড়িয়ে দেওয়া হয়েছে, 10 to 20% কিন্তু বাড়িয়ে দিয়েছে। তো এটিকে গত মধ্যরাত থেকে যদি সরবরাহ বাড়ানো হয় তাহলে পেট্রোল পাম্পগুলোতে তেলের সরবরাহ বাড়বে, এবং তাহলে এই যে দীর্ঘ লাইনের যে চিত্র সেটিতে পরিবর্তন আসবে বলে আমরা আশা করতে। এই জায়গায় আপনার কাছে আমার প্রশ্ন, যেটা প্রথম আলো বলছে যে বিপিসি সরবরাহ বাড়ানো, লাইন দীর্ঘ এটা কমছে না, কিন্তু যেটা আপনি বললেন যেটা পরিকল্পিত হতে পারে বা ষড়যন্ত্র হতে পারে, কিন্তু এখানে যেহেতু দায় সরকারের, তাহলে এখানে আরেকটু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় কিনা, যারা এরকম ফ্রডুলেন্স করছে, যারা এগুলো করছে এই ষড়যন্ত্রের সাথে। আমরা দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে মজুতদারিদের জরিমানা করা হচ্ছে মাত্র, বা বড় ধরনের কোনো শাস্তির আওতায় আনা হচ্ছে না। জ্বালানি মন্ত্রীও কিন্তু বলছেন যে পাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি করা হচ্ছে, এটা জ্বালানি মন্ত্রী বলেছেন। তো এই যখন অবস্থা, তাহলে সরকারের উপরে যেহেতু দায়বদ্ধতা, তাহলে শাস্তির ব্যবস্থাটা একটু কড়াকড়ি করলে এটা কমানো সম্ভব কিনা? দেখেন, আপনি যথার্থই বলেছেন, সরকারের পক্ষ থেকে যারা মজুতদারি করছে বা যারা কৃত্রিম সংকট সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে কিনা, কঠোর ব্যবস্থা নেওয়া যাবে কিনা। এখন ব্যবস্থা নিতে গেলে কিন্তু আপনার আইনের আওতায় নিতে হবে, কোন আইনে কি করলে কতটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে সেটি কিন্তু বিধিবিধান উল্লেখ করা আছে। তার বাইরে গিয়ে আপনি যদি ম্যাসিভ করতে যান তাহলে আরেকটি ডিজাস্টার তৈরি হবে। আর সরকার, একটি নির্বাচিত সরকার সবসময় সহনশীল হয় জনগণের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে। আর যারা অন্যায়, অনাচার, অবিচারে যুক্ত তাদেরকেও কিন্তু একটি স্পেস দেওয়া হয়, যে প্রথমে স্বাভাবিক ক্ষমা করে বা জরিমানা করে তাদেরকে সেই জায়গায়। কিন্তু এটি যদি দীর্ঘায়িত হয়, আমি বলবো সরকারের পক্ষ থেকে আরও স্ট্রং রোল প্লে করার দরকার, শক্ত ভূমিকা নেওয়ার দরকার, সেখানটাতে যদি নেওয়া হয়। এবং আমি আশা করতে চাই যে যদি সরবরাহ যেটি বলা হচ্ছে বিপিসির পক্ষ থেকে গতকালকে রাতে যেটি বলা হয়েছে, সেটি যদি সরবরাহটা বাড়ানো হলে পেট্রোল পাম্পগুলোর তেল দিতে সমস্যা কোথায়? তারা দাম দিয়ে দেবে এবং বাড়তি দামে বিক্রি করবে। বাড়তি দামে বিক্রি করা মানে সে বাড়তি কমিশন পাবে, তার তো আর কোনো সংকট থাকবার কথা নয়। এখন প্রবলেম যেটি হচ্ছে, এটি কতদিন পর্যন্ত চলবে। আমার যেটি পরিশোধনাগার সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে, আমার ক্রুড অয়েল কিন্তু নাই, আমার 17টি জাহাজ আসবার কথা, এই যে আলোচ্য সময় আমরা যেটা বললাম তার মধ্যে এ পর্যন্ত মাত্র 6টি জাহাজ এখন পর্যন্ত নোঙর করেছে, 3টি, আরও 3টি পথে আছে। আমার আরও 6টি হয়তো আসবে, আরও 6টি আপনার বোঝাই আছে গন্তব্যের উদ্দেশ্যে এখনও পর্যন্ত যাত্রা করেনি, হরমুজ প্রণালীর যে বাধা বিপত্তি আছে সেটির কারণে। তো এরপরও কিন্তু একটি সংকট
থেকে যাবে। আমরা ওই প্রসঙ্গে আসবো, তবে তার আগে আপনার কাছে ছোট্ট করে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যখন অবস্থা, এই যে জ্বালানি সংকটকে কেন্দ্র করে যে অবস্থা দাঁড়াচ্ছে বা অলরেডি আমরা এর ভোগান্তি ভোগ করছে জনগণ, যেভাবেই হোক সেটা, এই যখন অবস্থা, তখন আমাদের কি এটা খুবই দরকার আছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এই যে চালু করা এবং দ্রুত ক্ষমতায় আসার সাথে সাথেই যেহেতু প্রতিশ্রুতি ছিল সেটা বাস্তবায়ন করা খুবই কি দরকার ছিল এই সময়, যেহেতু ধন্যবাদ একটা প্রভাব। ধন্যবাদ আপনাকে। বিষয়টি হলো যে একেবারে যথার্থ প্রশ্ন আপনার। সেটি কেন বলবো আমি, যে সরকারের পক্ষ থেকে আমরা যেটা বলতে শুনি যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। গত পরশুই সম্ভবত সরকারের উপদেষ্টা মাহাদি আমিন সরকারের 60 দিনের যে কর্মযজ্ঞ সেটির সাফল্য বর্ণনা করছিলেন। আমরা সরকারের পক্ষের কোনো সুহৃদদের বক্তব্য শুনে থাকি যে ভোটের যে কালি, সেই কালি মুছে যাওয়ার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। আমি বলে থাকি সাধারণত এটি সস্তা বাহবা নেওয়ার প্রচেষ্টা মাত্র। কারণ আপনার যখন যে প্রয়োজন সেটিকে আপনাকে সবচেয়ে গুরুত্ব বেশি দিতে লাগবে। আপনার এই বৈশ্বিক পরিস্থিতিতে যখন সরকার পড়েছে, তখন কিন্তু নিশ্চয়ই সরকার তার প্রতিশ্রুতি পালন করবে, বা বিএনপি যে প্রতিশ্রুতি দিয়ে জনগণের ভোট পেয়েছে, সমর্থন পেয়েছে, সেটিকে কার্যকর করবে। সেটিও কিন্তু পরিস্থিতির প্রেক্ষাপটে সেটি বিবেচনা করা দরকার ছিল। এটি একটি ব্যাপার। আরেকটি হলো, আপনি প্রতিশ্রুতি দিয়েছেন ফ্যামিলি কার্ড দেবেন, আপনি প্রতিশ্রুতি দিয়েছেন কৃষক কার্ড দেবেন, আপনি প্রতিশ্রুতি দিয়েছেন মানুষের কর্মসংস্থান তৈরি করে দেবেন, কিন্তু সেটির জন্য আপনার কোনো জরিপ বা কোনো ফিজিবিলিটি স্টাডি আপনি কি করেছেন? আমরা তো করতে দেখি নাই। আপনি এলেন, আপনি আপনার রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্য দিয়ে আপনি কোন উপজেলা পাইলট প্রকল্প ঠিক করলেন এবং সেখানে কৃষকদের তালিকা করলেন, আপনি ফ্যামিলি কার্ড দেওয়ার তালিকা করলেন। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ৭৭ সালে এই বাংলাদেশকে স্বনির্ভর করবার উদ্যোগ নিয়েছিলেন, তখন কিন্তু কৃষি বিপ্লব হয়েছিল বাংলাদেশে। এবং কৃষি বিপ্লব কেন হয়েছিল? সে আগে থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিন্তা করেছিলেন, কৃষি বিপ্লব যদি ঘটাতে হয়, প্রত্যেকটি মানুষকে কাজে লাগাতে যদি হয়, আমার দেশের চাহিদা যদি স্বয়ংসম্পূর্ণ নিজের হোমগ্রোন প্রোডাক্ট থেকেই স্বয়ংসম্পূর্ণ হতে হয়, তাহলে কি করতে লাগবে? মূলে যেতে লাগবে। মূলে যেতে কি করতে হবে? কৃষির কোথায় কোথায় কি আছে তথ্য উপাত্তগুলো আমাকে জানতে লাগবে। সেই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭৭ সালে বাংলাদেশের ইতিহাসে প্রথম কৃষি শুমারি করেছিলেন। কৃষি শুমারি করে উনি প্রত্যেকটি তথ্য আগে জেনেছিলেন যে আসলে কোথায় কোথায় গলদ আছে, কোথায় কোন কাজটি করা যাবে। এবং সেই কৃষি শুমারির প্রেক্ষাপটেই কিন্তু উনি এই যে খাল খনন কর্মসূচি এটি শুরু করেছিলেন। কারণ উনি মনে করেছিলেন কৃষিতে বিপ্লব ঘটাতে হলে কৃষি জমিতে পানি দিতে লাগবে, পানি দিতে লাগলে পানির আধার তৈরি করতে লাগবে, পানির পথ তৈরি করতে লাগবে, এবং সেই জন্য খাল খনন করেছিলেন। আমি সেটিকে সামনে রেখেই বলতে চাই, তারই সন্তান তারেক রহমান আবার এসে বাবা এবং মায়ের সেই পথ ধরেই হাঁটছেন অনেকাংশে। আমি বলবো কেন তিনি খাল খননের পথে হেঁটেছেন, খাল খনন শুরু করেছেন। কৃষি ঋণ মৌকুফ, বেগম খালেদা জিয়া প্রথম ৫,০০০ টাকা করে কৃষি ঋণ মৌকুফ করেছিলেন 91 to 96 গভর্নমেন্টের মেয়াদে, প্রথম বেগম খালেদা জিয়ার প্রথম মেয়াদে। এবার উনি এসে ১২,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ করলেন। কিন্তু এই যে কর্মসূচিগুলো উনি নিচ্ছেন, ফ্যামিলি কার্ড এবং এই কৃষক কার্ড, এর আগে যদি এর প্রয়োজনীয়তা কতটুকু, কার্যকরিতা কতটুকু, এর সংখ্যা কতটুকু, এগুলোকে যদি নিরূপণ করত, এবং এই যে বৈশ্বিক চাপ, এই নিরূপণ করতে করতে কিন্তু আমরা আশা করতে পারতেন যে বৈশ্বিক চাপটা ওভারকাম হবে এবং সব তথ্য উপাত্ত চলে আসবে। উনি ওনার নির্বাচনী প্রতিশ্রুতি পালন করতেন। এখনো তো সময় আছে, এখনো সময় আছে, সময় আছে বলতে কিন্তু সব তো আর দেয়নি কিছু শুরু। আমি মনে করি যে দেখেন, শুরু করে তারপরে আপনি মাঠে যাচ্ছেন না, তবে সময় যে নাই তা না, কিন্তু ভালো হতো, আমার বিবেচনায় ভালো হতো যদি আগে থেকে এই তথ্যগুলো নিয়ে যেত। আপনি ফ্যামিলি কার্ডের কথা বলছেন, দেশ এখন চরম একটি অর্থনৈতিক সংকটের মধ্যে যাচ্ছে। এটি বিএনপি সরকারের জন্য নয়, ১৭ বছরের সরকার দেশের অর্থনীতিকে যখন ফোকলা বানিয়ে গেছে, কিসিঞ্জারের তলাবিহীন ঝুড়ির মতো করে রেখে গিয়েছে, তখন সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার কি বলেছিল
অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা বলেছিল যে আগের সরকার দেশকে আইসিইউতে পাঠিয়ে রেখে গিয়েছে, আমরা বেডে ফিরিয়ে আনবার চেষ্টা করছি। আর তারেক রহমানের সরকার কি করবে? সেই বেডে আসা অর্থনীতিকে সচল করবার, তাকে নিজে নিজে চলবার পথ তৈরি করে দেবে। এমনতর পরিস্থিতিতে যখন চরম আর্থিক সংকট, আমার জ্বালানি তেলের একটি চাপ আমার উপরে পড়েছে, আমার রেমিটেন্স প্রবাহে ভাটা পড়বে, আমার বৈদেশিক আয়ে ভাটা পড়বে, সেই সময় এই কর্মসূচিগুলো আস্তে ধীরে যদি পরিকল্পিতভাবে দেখে শুনে যদি আস্তে ধীরে, আমি বলি যে পরিকল্পিতভাবে তথ্য উপাত্ত নিয়ে বিশ্লেষণ করেই যদি এগোতো, তাহলে মনে হয় আরও একটু ভালো হতো। এবং সরকারের এই যে সোশ্যাল সেফটি নেটের আওতায় মানুষকে কর্মমুখী করবার যে প্রচেষ্টা, বা তার যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের যে প্রচেষ্টা, সেটি আরও সার্থক এবং বাস্তবমুখী হতো বলে মনে করি। আমি এই জায়গায় আরেকটি বিষয় আপনাকে বলে শেষ করতে চাই। এই যে শেষ না, আমরা আরও অনেকগুলো প্রসঙ্গ আছে, একদম শেষ দিকে চলে এসেছি। আপনি যেহেতু বলছেন যে গত 15-16 বছর অর্থনীতিকে একদম ভঙ্গুর অবস্থায় নিয়ে গিয়েছিল সেই সময়কার সরকার, ঠিক এরকম একটি যারা এই কাজটি করেছিল বিভিন্ন সময় পত্রপত্রিকা আমরা দেখেছি। আমার দেশে একটি শিরোনাম করেছে ইসলামী ব্যাংক দখলে এস আলমের শোডাউন। এই এস আলম নিয়ে নানা ধরনের বিতর্ক আছে এবং আমরা জানি দেশের সময় তারা ব্যাংক খাতকে কীভাবে ধসিয়ে দিয়েছেন সেই বিষয়গুলো দেখেছি। এখন আবার এই সরকার আমলে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংক আবার দখলে নেওয়ার জন্য গতকাল তারা ব্যাংকের সামনে শোডাউন করেছে এই এস আলম। হ্যাঁ, আমরা দেখলাম গতকালকে। আপনি যে কি করে সাহস হয়, কি করে সরকার, আমি তো বলবো সরকার যদি সত্যিকার অর্থে বিগত আওয়ামী লীগ সরকারের চোরতন্ত্রের যে অর্থনীতি, লুটেরা অর্থনীতি, পাচারের যে অর্থনীতি, সেই জায়গায় যদি সরকার সত্যিকার অর্থে সেটিকে সমর্থন না করে, আমি মনে করি সরকার সমর্থন করে না, যদি সরকার সমর্থন না করে, তাহলে এই জায়গাগুলোতে সরকারের খুব স্ট্রিক্ট হওয়ার দরকার, খুবই শক্ত ভূমিকা নেওয়ার দরকার। কি করে সাহস পায় যে লুটেরা বাংলাদেশকে, আমি যেটি বলছিলাম যে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে দিয়ে গেছে। বাংলাদেশের, আপনি শুধুমাত্র বলছেন ব্যাংক খাত না, বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানটাতে তারা হাত দেয়নি এবং লুটে পটে খায়নি। আপনি ব্যাংক বলেন, আপনি ইন্স্যুরেন্স বলেন, নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট বলেন, আপনি পুঁজিবাজার বলেন, কোথায় তারা হাত দেয় নাই। এবং যে লুটেরা তন্ত্রের তারা তৈরি করেছে বা কায়েম করেছিল, সেগুলোকে যাদেরকে দিয়ে এই কায়েমটা করিয়েছিল তাদেরই একটি বড় অংশ, যাদের যোগ্যতা নাই। ব্যাংকে, আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করবার কতগুলো যোগ্যতা থাকতে হয়। আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখবেন বাংলাদেশে ব্যাংকিং পেশায় পশ, অতি শিক্ষিত, চৌকস লোকজন ছাড়া কিন্তু ব্যাংক পেশায় আগে নেওয়া হতো না। এবং ব্যাংকের বেতন কিন্তু অন্যান্য অনেক চাকরির চেয়ে ব্যাংকের বেতন কিন্তু অনেক বেশি। তো সেই জায়গাগুলোতে কারা যেত, কিন্তু সেটিকে কিন্তু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। অযোগ্য, অদক্ষ, দলীয় ক্যাডার, ব্যক্তিগত ক্যাডার, তাদেরকে এনে ব্যাংকগুলোতে বসিয়ে, তারপর শুধু কি ইসলামী ব্যাংক, 4টি ব্যাংক, আরও 5টি ব্যাংক যেটিকে সমন্বিত ব্যাংক করা হলো, সেখানেরও 4টি ব্যাংক রয়েছে ওই গ্রুপের হাতেই। মোটে 11টি আর্থিক প্রতিষ্ঠান ছিল এই গ্রুপের হাতে। তো এই জায়গাগুলোতে আমি মনে করি যে সরকার এই যে শোডাউন কালকে করেছে, ভবিষ্যতে যাতে আর এরকম যারা অন্যায় দাবি নিয়ে রাজপথে, যেটি কালকে বলেছে যে অমুককে ফিরিয়ে আনতে হবে, এদের এখনই টুটি চেপে ধরা দরকার। সে যেই হোক না কেন, যে দলের মতের পথের হোক না কেন, অন্যায় দাবি নিয়ে যারা রাজপথ জনগণের ভোগান্তি করবে, বা আর্থিক প্রতিষ্ঠান বা দেশের মূল কেন্দ্রবিন্দুতে যারা এরকম অসহিষ্ণু আচরণ করবে, তাদেরকে এখনই রুখে দেওয়ার দরকার সরকারের পক্ষ থেকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী, আপনার রাস্তায় স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হচ্ছে, তো সরকার তো পারেই সেটিকে বন্ধ করতে। কালকে কলাপস করে ফেলেছে টোটাল মতিঝিল, দিলকুশা, সেই জায়গাগুলো। এবং এর সাথে যুক্ত হয়েছিল গতকালকে 5 ব্যাংকের যারা আমানতকারী, সেই দাবিটা কিন্তু সরকারকে সহিষ্ণু হতে হবে এবং তাদের দাবি বাস্তবায়নের ক্ষেত্রে এখানে একটি চোর, আমানতকারীদের আমানত তারা যাতে সহজে পায়, তাদের আমানত রেখেছে, তারা রাস্তায় দাঁড়াতে হবে কেন?
জি, ধন্যবাদ। সরকারের পক্ষ থেকে সেই জায়গাগুলোকে নিশ্চিত করা খুবই জরুরি। ধন্যবাদ সুলতান মাহমুদ চমৎকার আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 9টা 20 থেকে 25 মিনিটের মধ্যে প্রচার হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।